हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल लोगोस बायो। आज के আমরা বায়োকেমিস্ট্রি পার্ট অর্থাৎ আমাদের জুলজি পার্টের যে বায়োকেমিস্ট্রি পার্টটা রয়েছে এবং বটানি পার্টের মধ্যে যে বায়োকেমিস্ট্রি পার্ট রয়েছে সেখান থেকে আমরা কার্বোহাইড্রেট, সেখান থেকে আমরা লিপিড, সেখান থেকে আমরা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার এবং ক্লাসিফিকেশন পড়েছি। আজকে আমরা এনজাইম ক্লাসিফিকেশন পড়বো, তার কিছু প্রপার্টিজ পড়বো এবং কিছু টাইপস পড়বো আমরা এনজাইমের। ওকে, তো শুরু করা যাক। শুরু করার আগে রিকোয়েস্ট করবো সবাইকে, যারা চ্যানেলটিতে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের টপিকগুলো ক্লিয়ার করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে রিলেটেড যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ওকে, শুরু করা যাক তাহলে। এনজাইমের ক্লাসিফিকেশন, এনজাইম ক্লাসিফিকেশন বা এনজাইমের শ্রেণীবিন্যাস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি 1961 IUB, অ্যাকর্ডিং টু IUB 1961 কাদের অনুসারে? IUB ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি। এরা এনজাইমকে 6টা ভাগে ভাগ করেছিল। এনজাইমকে কটা ভাগে ভাগ করেছে? 6টা ভাগে, 6 ক্লাসেস, 6টা ক্লাসে ভাগ করেছে। তো সেই ক্লাসগুলোর নাম আমরা একে একে জেনে নেব। প্রথম যে ভাগটা রয়েছে সেটাকে আমরা বলছি অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ নামটা শুনেই আমরা বুঝতে পারছি অক্সিডেশন এবং রিডাকশনে যেসব উৎসেচক সাহায্য করবে তাদেরকেই আমরা বলবো অক্সিডো রিডাকটেজ। এর আবার কতগুলো ভাগ রয়েছে, যেমন শুধুমাত্র অক্সিডেজ, যারা জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। ওকে, যারা কি করবে? জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সাহায্য করবে তাদেরকেই আমরা বলবো অক্সিডেজ। অক্সিজেনকে যুক্ত করবে তাকেই আমরা বলবো অক্সিডেজ। কারণ কোনো বস্তু কি হয়, অক্সিজেন যুক্ত হলে এবং হাইড্রোজেন বিযুক্ত হলে সেটাকে আমরা জারণ বলি। আবার হাইড্রোজেন যুক্ত হলে সে নিজে বিজারিত হলো, অন্যকে জারিত করলো। তো অক্সিডেজ কি হচ্ছে? জারণ হবে যে সমস্ত ঘটনাগুলোতে, অক্সিজেন যুক্ত হবে যে সমস্ত ঘটনাগুলোতে, অক্সিজেন যুক্ত হবে কোনো যৌগে, তখন সেই ধরনের উৎসেচকগুলোকে আমরা বলবো অক্সিডেজ। যার একটা এক্সাম্পল হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। এক্সাম্পল কি? সাইটোক্রোম অক্সিডেজ। এখানে এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাইটোক্রোম অক্সিডেজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আমরা এই উৎসেচকটা পেয়ে যাব, যেখানে আমার টার্মিনাল যে O2 রয়েছে সেই টার্মিনাল O2-র সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয়ে জল তৈরি হয়। এই সাইটোক্রোম অক্সিডেজ সেই বিক্রিয়াটা ঘটাতে সাহায্য করে। ওকে, যাই হোক, আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যখন পড়বো রেসপিরেশনে তখন সেটা আরও ভালোভাবে জেনে নেব। অক্সিডেজ রয়েছে, এছাড়াও রয়েছে ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ কি করে না? হাইড্রোজেনকে যুক্ত করতে সাহায্য করে, অর্থাৎ বিজারণে সাহায্য করে। নামটা শুনে বুঝতে পারছি এরা কি করবে? বিজারণ ঘটাবে। একটা যৌগ থেকে হাইড্রোজেনকে অপসারিত করে সে নিজে জারিত হবে, অন্য একটা যৌগের মধ্যে হাইড্রোজেনকে যুক্ত করাবে। হাইড্রোজেন যুক্ত হবে কোনো যৌগে, তাহলে সেইটাকে আমরা বলবো ডিহাইড্রোজিনেজ। এক্সাম্পল ম্যালেট ডিহাইড্রোজিনেজ। ম্যালেট ডিহাইড্রোজিনেজ এবং এই ম্যালেট ডিহাইড্রোজিনেজকে সাহায্য করে হচ্ছে, এটা একটা উৎসেচক যা কিনা ম্যালিক অ্যাসিডকে, কাকে? ম্যালিক অ্যাসিডকে, এখান থেকে একটা হাইড্রোজেন নেবে NAD+, এই হাইড্রোজেন এখান থেকে নিয়ে নেবে, দিয়ে NADH তৈরি করবে, +H+ তৈরি করবে। এখান থেকে ম্যালেট ডিহাইড্রোজেন ম্যালিক অ্যাসিড থেকে হাইড্রোজেন নিয়ে অক্সালিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? অক্সালো। এটাও ক্রেবস চক্রের একটা অংশ, অ্যাসিটিক অ্যাসিড। আমাদের এই বিক্রিয়াগুলো দেখানোর দরকার নেই, আমরা জাস্ট উৎসেচকগুলোর নাম মনে রাখবো। ম্যালেট ডিহাইড্রোজিনেজ, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ,
এই ধরনের আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ, এই ধরনের ডিহাইড্রোজিনেজ উৎসেচকগুলো বেশিরভাগ আমরা কোথায় পেয়ে যাবো না ক্রেবস চক্রের মধ্যে আমরা উদাহরণগুলো পেয়ে যাবো। তো সেই ক্রেবস চক্রের এনজাইমগুলোর নাম মনে রাখলে পারি, ডিহাইড্রোজিনেজ গোত্রের এনজাইমের নাম বা উদাহরণ আমরা দিতে পারবো। নেক্সট অক্সিডো রিডাক্টেজের মধ্যে একটা ভাগ, সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। গত বছর এই কার্বনিক অ্যানহাইড্রেজ থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। কার্বনিক অ্যানহাইড্রেজ কি প্রশ্ন এসেছিল না প্রশ্ন করা হয়েছিল এই কার্বনিক অ্যানহাইড্রেজের মেটাল অ্যাক্টিভেটর কোন আয়ন। ওকে, তো এই কার্বনিক অ্যানহাইড্রেজ কী করে না কার্বনিক অ্যাসিডকে জল এবং কার্বন ডাইঅক্সাইডে ভেঙে দেয়। কার্বনিক অ্যাসিডকে, এটা একটা ব্যতিক্রমী ধরনের অক্সিডো রিডাক্টেজ এনজাইম। কার্বনিক অ্যাসিড এটাকে কি করে, যার সংকেত হচ্ছে H2CO3, এটা ভেঙে গিয়ে জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ওকে, এই কার্বনিক অ্যানহাইড্রেজের যে প্রশ্নটা এসেছিল যে এর মেটাল অ্যাক্টিভেটরকে, এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে Zn2+। জিঙ্ক আয়ন হচ্ছে এই উৎসেচককে সক্রিয় করতে সাহায্য করে, যেটা একটা মেটাল অ্যাক্টিভেটরও বলা হয়। তাহলে একটা ভাগ পড়লাম আমরা তখন অক্সিডো রিডাক্টেজ, আমরা একটা ভাগ পড়লাম জাস্ট, সেটা কি অক্সিডো রিডাক্টেজ। সেখানে আমাকে আগে ক্লাসিফিকেশনটা করে নিলে খুব ভালো হতো, আমি সরাসরি অ্যানালিসিসে চলে গেলাম। 6টা যে ভাগ ছিল, আচ্ছা আমি শর্টে এখানে করে দিচ্ছি। 6টা ভাগ। নাম্বার 1 ছিল অক্সিডো রিডাক্টেজ, নাম্বার 2 ট্রান্সফারেজ, নাম্বার 3 হাইড্রোলেজেস, নাম্বার 3 লাইয়েজ, 1 2 3 4 আইসোমারেজ, এবং লাস্ট লাইগেজ। এই 6টা ক্যাটাগরির এনজাইম আমরা পাবো। আপাতত আমরা প্রথম যে ক্যাটাগরি অর্থাৎ অক্সিডো রিডাক্টেজ সেই ক্যাটাগরিটাকে নিয়ে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে আমরা ট্রান্সফারেজকে নিয়ে আলোচনা করব। কাকে নিয়ে আলোচনা করব? ট্রান্সফারেজ অনেক রকম হয়। ট্রান্সফারেজ নামটা শুনে বুঝতে পারছি ট্রান্সফার করে এমন কিছু। আচ্ছা, আমরা এটা মাথায় রাখবো যে উৎসেচকের নামের শেষে সবসময় লেজ বা এজ থাকবে। যখনই কোনো বস্তু দেখবো তার নামের শেষে লেজ বা এজ আছে, আমরা বুঝে নেবো যে এটা একটা এনজাইম। তো ট্রান্সফারেজ কী করে? কোনো একটা গ্রুপকে একটা যৌগ থেকে অন্য একটা যৌগে ট্রান্সফার করতে সাহায্য করে। কী গ্রুপ ট্রান্সফার করছে তার উপর ভিত্তি করে ট্রান্সফারেজগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে ট্রান্সফসফরাইলেজ। আমরা বলতে পারি কি ট্রান্সফসফরাইলেজ কি করে? ট্রান্সফসফরাইলেজ ফসফেট গ্রুপকে ট্রান্সফার করে। ট্রান্সফসফরাইলেজ which transfer phosphate group from one substrate to another, একটা যৌগ থেকে আরেকটা যৌগে ট্রান্সফার করে। এটার এক্সাম্পল আমরা যদি দেখি হেক্সোকাইনেজ, এটার একটা বেস্ট এক্সাম্পল। আমরা খুব ছোট থেকেই গ্লাইকোলাইসিস পড়ে আসছি। হেক্সোকাইনেজ কি করে? এই হেক্সোকাইনেজ না এটিপি থেকে এনার্জি নেয় এবং এর মধ্যে যে ফসফেটটা থাকে সেটাকে কাজে লাগিয়ে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। একদম আর্লি স্টেপ গ্লাইকোলাইসিসের। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এটিপি থেকে যে ফসফেটটা বেরোচ্ছিল সেই ফসফেটটাকে গ্লুকোজের 6 নম্বর কার্বনে অ্যাড করে দেয়। তাহলে ফসফেট গ্রুপটাকে এটিপি থেকে ট্রান্সফার করে কাকে দিল? গ্লুকোজকে দিল। সেই জন্য এটাকে ট্রান্সফসফরাইলেজ বলা হচ্ছে, হেক্সোকাইনেজ। এরকম আরও অনেক উদাহরণ রয়েছে, যেমন ট্রান্সমিথাইলেজ, যেমন ট্রান্স অ্যাসিটাইলেজ, অ্যাসিটাইল গ্রুপ ট্রান্সফার করে, মিথাইল গ্রুপ ট্রান্সফার করে। ওকে, ট্রান্সমিথাইলেজ, ট্রান্সকিটাইলেজ, ট্রান্সঅ্যামাইনেজ, অ্যামিনো গ্রুপকে ট্রান্সফার করে। ট্রান্সঅ্যামাইনেজ, এগুলো হয়ে গেল আমার বিভিন্ন ধরনের ট্রান্সফারেজ। ওকে, এবারে আমরা চলে যাব হাইড্রোলেজেস। এবার আমরা কি আলোচনা করব? হাইড্রোলেজগুলোকে বলা হয় আর্দ্র বিশ্লিষ্টকারী উৎসেচক। হাইড্রোলেজগুলোকে কি বলা হয়? আর্দ্র বিশ্লিষ্টকারী উৎসেচক। যে সমস্ত উৎসেচক জলের উপস্থিতিতে কোনো জটিল যৌগকে ভেঙে সরলতম যৌগে পরিণত করে তাদেরকে আমরা বলবো হাইড্রোলেজেস বা আর্দ্র বিশ্লিষ্টকারী উৎসেচক।
আর্দ্র বিশ্লিষ্টকারী উৎসেচক, জলের উপস্থিতিতে কোনো জটিল যৌগকে ভেঙে সরল যৌগে পরিণত করে। হাইড্রোলাইজেস। ওকে, হাইড্রোলাইজেস অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন প্রোটিওলাইটিক, অ্যামাইলোলাইটিক, লাইপোলাইটিক, তারপর নিউক্লিওলাইটিক। আচ্ছা, প্রোটিওলাইটিক কি করে? প্রোটিনকে ভাঙে, প্রোটিওলাইটিক। এক্সাম্পল কি প্রোটিওলাইটিকের? যেমন পেপসিন, যেমন ট্রিপসিন, প্রোটিওলাইটিক এনজাইমের উদাহরণ পেপসিন, ট্রিপসিন ইত্যাদি। অ্যামাইলোলাইটিক স্টার্চকে ভাঙে, এক্সাম্পল অ্যামাইলেজ। লাইপোলাইটিক লিপিডকে ভাঙে, লাইপেজ। নিউক্লিওলাইটিক নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএকে ভাঙে, এক্সাম্পল নিউক্লিয়েজ। ওকে, তো এইগুলো হয়ে গেল আমার আর্দ্র বিশ্লিষ্টকারী উৎসেচক, ওয়্যার উই রিকোয়ার্ড ওয়াটার। জল ছাড়া এই উৎসেচকগুলো কিন্তু কাজ করবে না, তার সঙ্গে মেটাল অ্যাক্টিভেটেড থাকুক না থাকুক জল কিন্তু অবশ্যই লাগবে। নেক্সট হচ্ছে আমাদের লাইয়েজ বা অনার্দ্র বিশ্লিষ্টকারী উৎসেচক। লাইয়েজকে কি বলা হয়? লাইয়েজ বা অনার্দ্র বিশ্লিষ্টকারী উৎসেচক, অর্থাৎ এখানে জল লাগবে না, জলের অনুপস্থিতিতেই এই উৎসেচকগুলো কোনো যৌগ থেকে কোনো পরমাণুকে অপসারিত করে ডবল বন্ড তৈরি করতে পারে, অথবা কোনো পরমাণুকে যুক্ত করে ডবল বন্ডটাকে ভেঙে দিতে পারে। ঠিক আছে, কি বলছে? জলের অনুপস্থিতিতে, ভালো করে শোনো, জলের অনুপস্থিতিতে এরা কোনো যৌগ থেকে কোনো অণু বা পরমাণুকে অপসারিত করে দ্বিবন্ধনী তৈরি করতে পারে। কোনো পরমাণু বা অণু সরে গেলে সেখানে দ্বিবন্ধনী তৈরি হতে পারে। পরমাণু অপসারিত করে দ্বিবন্ধনী তৈরি করতে পারে। বা পরমাণু যুক্ত করে দ্বিবন্ধনী ভাঙতে পারে। পরমাণু যুক্ত করে দ্বিবন্ধনী ভাঙতে পারে, তাদেরকেই আমরা বলবো লাইয়েজ। তাদেরকে আমরা কি বলবো? লাইয়েজ বা অনার্দ্র বিশ্লিষ্টকারী উৎসেচক। এক্সাম্পল ফিউমারেজ। এক্সাম্পল কি? ফিউমারেজ। কি করে না, ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে ফিউমারেজ, ডবল বন্ড ভেঙে দেওয়ার মাধ্যমে। তারপরে অ্যালডোলেজ। অ্যালডোলেজ কি করে? অ্যালডোলেজ ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে ভেঙে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করতে সাহায্য করে। ফিউমারেজ, অ্যালডোলেজ একটা গ্লাইকোলাইসিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনজাইম, একটা ক্রেবস চক্রের সাথে অ্যাসোসিয়েটেড এনজাইম। তো আমরা এনজাইমগুলোর উদাহরণগুলো মনে রাখবো, অনার্দ্র বিশ্লিষ্টকারী উৎসেচক কারা ছিল। ওকে, নেক্সট আমরা পড়বো আইসোমারেজ। এদিকটা মুছে দিই। আইসোমারের পরমাণু বিন্যাসে সাহায্য করবে যে সমস্ত উৎসেচক, তাদেরকে আমরা বলবো আইসোমারেজ। যেমন ফসফোফ্রুক্টো আইসোমারেজ, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করতে সাহায্য করে, আইসোমারের বিন্যাসে সাহায্য করে। আইসোমার যৌগের বিন্যাস ঘটায়। এক্সাম্পল ফসফোফ্রুক্টো আইসোমারেজ। ওকে, কি করে ফসফোফ্রুক্টো আইসোমারেজ? না গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করে। ওকে, তারপর সাইট্রেট সিনথেজ আইসোমারেজ, সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। ওকে, তো আইসোমারেজে এগুলো উদাহরণ হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে আমাদের লাইগেজ।
নেক্সট ওয়ান আমাদের হচ্ছে লাইগেজ। এরা কি করে, এটিপির সাহায্যে, এটিপি অথবা জিটিপি অর্থাৎ এনার্জিকে কাজে লাগিয়ে দুটি যৌগকে যুক্ত করে নতুন একটা যৌগ তৈরি করতে পারে। লাইগেজ কি করে, এটিপিকে সাহায্যে বা শক্তির সাহায্যে দুটি যৌগকে যুক্ত করে, যেমন ডিএনএ লাইগেজ কি করে, নিউক্লিওটাইড, সাপোজ একটা নিউক্লিওটাইড আছে প্লাস আর একটা নিউক্লিওটাইড আছে, এখানে কে লাগলো না এটিপি লাগলো প্লাস ডিএনএ লাইগেজ লাগলো, কি তৈরি হবে, ডাইনিউক্লিওটাইড তৈরি হবে, দুটো নিউক্লিওটাইড মিলে ডাইনিউক্লিওটাইড তৈরি হবে। এইভাবে আস্তে আস্তে করে পলিনিউক্লিওটাইড চেন তৈরি হবে, ডাইনিউক্লিওটাইড। আবার ধরো আরেকটা এক্সাম্পল দিই আমরা, সাকসিনিক অ্যাসিড আছে, সাকসিনিক অ্যাসিড, এর সঙ্গে একটা কোএনজাইম এ কে যুক্ত করবো, এটা কোএনজাইম এ কী খরচা হবে, প্লাস জিটিপি খরচা হবে, জিটিপিকে কাজে লাগিয়ে আমার তৈরি হবে সাকসিনাইল কোয়ে, কি তৈরি হবে, সাকসিনাইল কোয়ে। এক্সাম্পলটা কী হবে এনজাইমের, সাকসিনাইল কোয়ে সিনথেটেজ, সাকসিনাইল কোয়ে সিনথেটেজ, তাহলে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ হয়ে গেল আমার লাইগেজ ধরনের এনজাইম। ডিএনএ লাইগেজ ইটসেলফ একটা লাইগেজ ধরনের এনজাইম, লাইগেশন করে, যুক্ত করে, জোড়া লাগাতে সাহায্য করে, তাদেরকে আমরা বলবো লাইগেজ। তো এই হয়ে গেল আমাদের এনজাইমের 6 ধরনের ক্লাস এবং তাদের বিক্রিয়ার হার অনুসারে বিভিন্ন ধরনের ভাগ এবং উৎসগুলোর উদাহরণ। নেক্সট আমরা এনজাইমের কিছু প্রপার্টিস পড়বো, যে প্রপার্টিসগুলো খুব ছোটোবেলা থেকেই আমরা জানি, তবু এই প্রপার্টিসগুলো আমাদের বারে বারে আসে এখান থেকে প্রশ্ন, তো আমরা এনজাইমের প্রপার্টিগুলো দেখে নেব। তো উৎসেচকের ধর্ম বা প্রপার্টিজ, নাম্বার 1 কি বলছে, সুনির্দিষ্টতা। উৎসেচকগুলো নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করে, এটা আমরা জানি। কি করে, নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করে, নির্দিষ্ট সাবস্ট্রেট বা বিক্রিয়ক সাবস্ট্রেটের সঙ্গে বিক্রিয়া করে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে উভমুখিতা। উৎসেচকের যে বিক্রিয়াগুলো হয় সেগুলো উভমুখী হয়, অনেক সময় উভমুখী বিক্রিয়া হয়। যেমন গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো, সেটা আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হতে পারে, সেটা এক ধরনের রিভার্সিবল বিক্রিয়া হয়। তো বেশিরভাগ এনজাইমেটিক রিয়াকশনগুলোই কিন্তু উভমুখিতা দেখায়। আচ্ছা, তারপরে নির্দিষ্ট তাপমাত্রা। উৎসেচকগুলো আমরা জানি বেশিরভাগ উৎসেচক 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো কাজ করে। টেম্পারেচার বাড়লে, বিশেষ করে 40 বা অ্যাভাব হলে পারে উৎসেচকের বিক্রিয়ার হার হ্রাস পায়, এটা আমরা জানি। আরেকটা প্রপার্টি হচ্ছে Q10। কি জিনিস বলছে, যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধি করলে, সাপোজ এখন 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, আরও আমি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করলাম, অর্থাৎ 20 ডিগ্রিতে পৌঁছলো, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে উৎসেচকের বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। উৎসেচকের বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। আচ্ছা, পিএইচ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। উৎসেচকগুলো নির্দিষ্ট পিএইচে কাজ করে, পিএইচ মাত্রা, অপটিমাম পিএইচ বলে একটা কথা আছে। আমরা জানি যে কিছু উৎসেচক অ্যাসিডিক পিএইচে কাজ করে, যেমন পেপসিন পাকস্থলীতে থাকে, সেখানে হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট, পিএইচ 1.5-এ কাজ করে। আবার ধরো কার্বক্সিপেপটাইডেজ ক্ষুদ্রান্তে থাকে, সে
ক্ষারীয় পিএইচে কাজ করে, পিএইচ 8.3। তাহলে এক একটা উৎসেচক এক একটা নির্দিষ্ট পিএইচ মাত্রায় কাজ করে। ওকে, আচ্ছা, এই পাঁচটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স উৎসেচকের জন্য। উৎসেচকের বিক্রিয়ার হার সাবস্ট্রেটের ঘনত্বের উপর নির্ভর করে। 5 নম্বরের পর 6 নম্বর পয়েন্ট আমরা দিতে পারি সাবস্ট্রেটের ঘনত্ব। সাবস্ট্রেটের ঘনত্বের উপর উৎসেচকের বিক্রিয়ার হার নির্ভর করে। উৎসেচকের বিক্রিয়ার হার নির্ভর করে। এই নিয়ে মাইকেলিস মেন্টেনের ধ্রুবক আমরা পড়ব। মাইকেলিস এবং মেন্টেনের ধ্রুবক অর্থাৎ কেএম পড়ব। মাইকেলিস ও মেন্টেন ধ্রুবক যাকে কেএম দ্বারা প্রকাশ করা হয়। ওকে, কি বলছে না, সাবস্ট্রেটের যে ঘনত্বে বিক্রিয়ার হার সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় তাকে ভিম্যাক্স বলে, এবং সাবস্ট্রেটের যে ঘনত্বে বিক্রিয়ার হার সর্বোচ্চ বিক্রিয়ার অর্ধেক হয় তাকে বলা হয় মাইকেলিস মেন্টেন ধ্রুবক। সাপোজ আমরা একটা গ্রাফ করে নিই। এই গ্রাফের এইদিকে থাক আমাদের সাবস্ট্রেট ঘনত্ব, এটা এক্স অ্যাক্সিস। সাবস্ট্রেট ঘনত্ব, এইদিকে থাক বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার বা গতি, ভেলোসিটি ম্যাক্সিমাম। তো এটা ওয়াই অ্যাক্সিস। এবার বলছে সাবস্ট্রেটের যে ঘনত্ব, সাবস্ট্রেটের ঘনত্ব ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এরকম। তো সাবস্ট্রেটের 0 ঘনত্বে বিক্রিয়ার হার কম ছিল, সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ছে, বিক্রিয়ার হার বাড়ছে, সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ছে, বিক্রিয়ার হার বাড়ছে, একটা সময় গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে, কিন্তু তারপর আর বিক্রিয়ার হার বাড়ছে না। সাবস্ট্রেট বাড়ালেও বিক্রিয়ার হার বাড়ছে না। তো যে জায়গাটায় সাবস্ট্রেট বাড়ানো হলো, সাপোজ এই পয়েন্টটাতে বিক্রিয়ার হার সর্বোচ্চ ছিল, তাহলে 9 নম্বর ঘনত্বে, 9 নম্বর সাবস্ট্রেটের ঘনত্বে বিক্রিয়ার হার সর্বোচ্চ ছিল। তো সব বিক্রিয়ার হারের এই জায়গাটাকে তখন আমরা বলবো ভি ম্যাক্স। এই জায়গাটায় কি বলবো? ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এনজাইমেটিক রিঅ্যাকশন। এবার কেএম কি বলছে? কেএম বলছে সাবস্ট্রেটের যে ঘনত্বে বিক্রিয়ার হার সর্বোচ্চ যেটা ছিল তার অর্ধেক হবে। সাপোজ এই জায়গাটা অর্ধেক, এটার 50% করি অর্ধেক এই জায়গাটা, তাহলে এই জায়গাটায় আমি একটা দাগ দিলাম এবং এইখানটায় আমার ঘনত্ব ছিল সাপোজ 4 ঘনত্বে আমার হাফ আমি ভেলোসিটিতে পৌঁছে গেলাম, ম্যাক্সিমাম ছিল এখানে, এখানে হাফ পৌঁছলাম, হাফ ভি ম্যাক্সে পৌঁছলাম। এই যে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনে বা ঘনত্বে বিক্রিয়ার সর্বোচ্চ গতির অর্ধেক হয় বিক্রিয়ার হার, সেটা কি বলা হয়? মাইকেলিস মেন্টেন ধ্রুবক। অর্থাৎ কেএম ইজ ইকুয়ালস টু হাফ অফ ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে পৌঁছায় তাকেই বলা হয় কেএম। এখানে কিন্তু প্রশ্ন আসে, এই কেএম এর মান যদি বৃদ্ধি পায়, কেএম এর মান 4, সেই 4-এর জায়গায় যদি 8 হয়, সেটা কি নির্দেশ করে? কেএম এর মান বৃদ্ধি পেলে, তাই ভালো করে একটু শুনবে, কেএম এর ভ্যালু বা মান বৃদ্ধি পেলে কি নির্দেশ করে? কেএম এর মান বৃদ্ধি পাওয়া কি নির্দেশ করে? মানে আমার যেই কেএমটা অর্থাৎ 4 কনসেন্ট্রেশনে 4টা সাবস্ট্রেটের ঘনত্বে যখন আমার হাফ পৌঁছে যাচ্ছিল, সেটা না হয় যখন 8টাতে আমার হাফ পৌঁছচ্ছে, তার মানে কি আমার উৎসেচকের সঙ্গে সাবস্ট্রেটের বিক্রিয়াটা ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ উৎসেচক এবং সাবস্ট্রেটের যে আসক্তি সেটা একটু বেশি। সাবস্ট্রেটের উৎসেচকের প্রতি আসক্তি, বেশি না, কম হবে, আসক্তি কম, মানে কম বিক্রিয়া হচ্ছে, কম লাগছে ওখানে। ওকে, বিক্রিয়া হতে সময় লাগছে 1, কেএম এর মান বৃদ্ধি পেলে কী হবে? বিক্রিয়ার সময়টা বৃদ্ধি পাবে। পাশাপাশি এটা কি বোঝায়? যে সাবস্ট্রেট আর এনজাইমের মধ্যে কিন্তু বন্ডিং তৈরি হচ্ছে না, অ্যাফিনিটি তৈরি হচ্ছে না, অ্যাফিনিটিটা কম আছে। আবার কেএম এর মান যদি হ্রাস পায়, কেএম এর ভ্যালু হ্রাস পেলে তা কি নির্দেশ করে? মানে 4 ছিল, 2 নম্বরই কেএম ভি ম্যাক্সে পৌঁছে যাচ্ছে, দুটো সাবস্ট্রেট
দিতে দিতেই সেটা ভিম্যাক্সে পৌঁছে যাচ্ছে। তার মানে কি সাবস্ট্রেটের এনজাইমের প্রতি অ্যাফিনিটিটা বেশি আছে, তার মানে হচ্ছে সাবস্ট্রেটের এনজাইমের প্রতি অ্যাফিনিটি বেশি আছে। সাবস্ট্রেটের এনজাইম বা উৎসেচকের প্রতি আসক্তি বেশি, প্রতি অ্যাফিনিটি ইজ হায়ার। ওকে, এটা ইম্পর্টেন্ট আমাদের। তো এই প্রপার্টিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট উৎসেচকের ধর্মের সঙ্গে। এরপর আমরা উৎসেচকের কার্য পদ্ধতি পড়ব, উৎসেচক কিভাবে কাজ করছে। তো এটা মুছে দিই। উৎসেচকের কার্য পদ্ধতির দুটো প্রাচীন ধারণা আছে। একটা হচ্ছে এমিল ফিশার প্রদত্ত তালাচাবি মতবাদ, আর একটা হচ্ছে কোস্টল্যান্ড প্রবর্তিত ইন্ডিউস ফিট মতবাদ। ওকে, একটু জল খেয়ে নিই। দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব আমরা। লক অ্যান্ড কি হাইপোথেসিস, আর এটা হচ্ছে ইনডিউসড ফিট হাইপোথেসিস। (1894) দিয়েছিল কে? এমিল ফিশার। অন্যদিকে 1959-এ কোস্টল্যান্ড, এখান থেকেও প্রশ্ন আসে, ইন্ডিউস ফিট মতবাদটি কার, লক অ্যান্ড কি মতবাদটি কার? এমিল ফিশার এই মতবাদটি দিয়েছিলেন। আচ্ছা, এমিল ফিশারের মতবাদের প্রতিপাদ্য বিষয় কি ছিল না? উনি বলেছিলেন উৎসেচক ইকুয়ালস টু চাবি, সাবস্ট্রেট ইকুয়ালস টু তালা। বলছে সাবস্ট্রেট এর সঙ্গে উৎসেচক লাগবে এবং সাবস্ট্রেট ভেঙে আমার প্রোডাক্টে পরিণত হবে। এটা যদি আমার উৎসেচক হয় তাহলে এটা আমার একটা চাবি, এবং এই চাবিটা দিয়েই এই সাবস্ট্রেটটা ভাঙবে। ওকে, তো এটা সাবস্ট্রেট, যাকে আমরা তালার সঙ্গে তুলনা করছি, আর এটা উৎসেচক, যাকে আমরা চাবি বলছি। তো কিছুক্ষণ পর দেখব আমরা যে উৎসেচক এবং সাবস্ট্রেট যুক্ত হয়ে গেছে। এই সাবস্ট্রেটের সঙ্গে সঠিক চাবি যুক্ত হওয়াতে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়েছে, ইএস কমপ্লেক্স বলে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবং কিছুক্ষণ পর দেখব এনজাইম আলাদা হয়ে গেছে এবং সাবস্ট্রেট ভেঙে দুটো সাপোজ প্রোডাক্ট তৈরি হয়েছে। দুটো কী তৈরি হয়েছে? প্রোডাক্ট তৈরি হয়েছে। তো এনজাইম এই রকমভাবে কাজ করতে পারে, যেটা এমিল ফিশার বলেছেন লক অ্যান্ড কি হাইপোথেসিস। ইনডিউস ফিট মতবাদটা এখন ধরে নিয়ে কাজ চালানো হয়, যদিও ইনডিউস ফিট মতবাদ এটার যে পরিবর্তিত রূপ অর্থাৎ অ্যালোস্টেরিজম, সেটা আমরা আলোচনা করব। সেটা এখন সেইভাবে অ্যালোস্টেরিক এনজাইমগুলোই আমাদের বেশি রয়েছে। লক অ্যান্ড কি মতবাদ অনুযায়ী উৎসেচক কিন্তু কাজ করে না বর্তমানের দিনে ইনডিউস ফিট মতবাদেরই প্রবর্তিত রূপ অ্যালোস্টেরিজম, সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। ইনডিউস ফিট মতবাদে কোস্টল্যান্ড বলেছেন যে একটা উৎসেচকের সক্রিয় স্থানের দুটো পার্ট থাকে। কি বলছেন? একটা উৎসেচকের সক্রিয় স্থান যা দিয়ে সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়, সক্রিয় স্থানের দুটি ভাগ থাকে। একটি ভাগকে বলে বট্রেসিং গ্রুপ, আর দ্বিতীয় ভাগটিকে বলে ক্যাটালাইটিক গ্রুপ। বট্রেসিং গ্রুপটা কি জিনিস না? বট্রেসিং গ্রুপ দিয়ে উৎসেচকটা সাবস্ট্রেটকে ধরে রাখে,
কাকে ধরে রাখে? এই বট্রেসিং গ্রুপ দিয়ে উৎসেচক সাবস্ট্রেটকে ধরে রাখে, বাইন্ড করে রাখে। অন্যদিকে ক্যাটালাইটিক গ্রুপ যেটা, ক্যাটালাইটিক গ্রুপে কি হয়? বিক্রিয়া সম্পন্ন হয়, এইখানে বিক্রিয়া সম্পন্ন হয়। ওকে, এই হয়ে গেল আমার উৎসেচকের দুটো কার্যপদ্ধতি, একটা হচ্ছে লক এন্ড কি হাইপোথিসিস আর একটা হচ্ছে আমার এমিল ফিশার পদ্ধতি, ইনডিউস ফিড হাইপোথিসিস। নেক্সট হাইপোথিসিস যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালোস্টেরিজম। নেক্সট হাইপোথিসিস কি? অ্যালোস্টেরিজম। কি জিনিস অ্যালোস্টেরিজম? বলছে উৎসেচকের সক্রিয় স্থান বাদ দিয়ে আরও একটা স্থান রয়েছে। উৎসেচকের সক্রিয় স্থান বাদ দিয়ে আরও একটা স্থান রয়েছে, যে স্থানে কোনো অন্য যৌগ যুক্ত হলে সেটা হয় উৎসেচকের বিক্রিয়ার হার বাড়িয়ে দিবে অথবা উৎসেচকের বিক্রিয়ার হার কমিয়ে দিবে। আবারও বলছি, উৎসেচকের সক্রিয় স্থান ব্যতীত অপর একটি স্থান যেখানে কোনো যৌগ যুক্ত হলে পারে হয় উৎসেচকের বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে অথবা উৎসেচকের বিক্রিয়ার হার কমে যাবে। তো ওই স্থানটাকে বলা হবে অ্যালোস্টেরিক সাইট এবং ওই ধরনের এনজাইমকে বলা হবে অ্যালোস্টেরিক এনজাইম। এবং ওইভাবে মানে অ্যালোস্টেরিক স্থানের মাধ্যমে কোনো এনজাইম যখন ফাংশন করে সেই ঘটনাটাকে, সেই প্রপার্টিটাকে বলা হবে অ্যালোস্টেরিজম। তো অ্যালোস্টেরিজম দু রকমের হয়, একটা পজিটিভ অ্যালোস্টেরিজম, একটা নেগেটিভ অ্যালোস্টেরিজম। পজিটিভ অ্যালোস্টেরিজম আর একটা নেগেটিভ অ্যালোস্টেরিজম। কি বলছে? এটা একটা উৎসেচক, সাপোজ এটা একটা উৎসেচক, এর দুটো জায়গা রয়েছে, এটা একটা এনজাইম, এর দুটো জায়গা রয়েছে। এটাকে বলা হচ্ছে সক্রিয় স্থান, এটাকে আমরা কি বলছি? সক্রিয় স্থান। আর এটা হচ্ছে আমার অ্যালোস্টেরিক স্থান। অ্যালো মানে আলাদা বা ডিফারেন্ট, সক্রিয় স্থান ব্যতীত আরেকটা স্থান, অ্যালোস্টেরিক স্থান বা সাইট। আচ্ছা, এইখানে আমার রয়েছে সাবস্ট্রেট, যেটা ভেঙে প্রোডাক্ট তৈরি হওয়ার কথা ছিল, যেটা ভেঙে কি তৈরি হওয়ার কথা ছিল? প্রোডাক্ট। আর এই অ্যালোস্টেরিক স্থানের জন্য এমন একটা যৌগ, যে যৌগটা হয় এটাকে বাড়াবে, যেহেতু পজিটিভ নিচে তাহলে বাড়াবে, তাহলে এমন একটা যৌগ নেই যে এই বিক্রিয়াটাকে বাড়াবে, যে কি করবে? বিক্রিয়াটাকে বাড়াবে। তো এই ধরনের যৌগ যারা বিক্রিয়ার হার বাড়ায় অ্যালোস্টেরিক স্থানে, তাদেরকে আমরা বলি ইনডিউসার। তাদেরকে আমরা কি বলি? ইনডিউসার বা আবিষ্টক। ওকে, তো যখন এই উৎসেচকের স্থানে ইনডিউসার এসে লাগে, উৎসেচকের সক্রিয় স্থানে ইনডিউসার এসে লাগে, যখন উৎসেচকের সক্রিয় স্থানে ইনডিউসার এসে লাগলো, তখন কিন্তু এখানে প্রোডাক্ট তো সাবস্ট্রেট, এটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটও এখানে বাইন্ড করে গেল, যেহেতু এটা ইনডিউসার ছিল। এবং বিক্রিয়ার শেষে আমরা কি দেখব? যে সাবস্ট্রেট ভেঙে আমার প্রোডাক্ট তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? প্রোডাক্ট তৈরি হয়েছে। এটা কি বলছে? প্রোডাক্ট। সাবস্ট্রেট আর নেই, এনজাইম বিক্রিয়ার পর অক্ষত অবস্থায় থেকে গেছে এবং ইনডিউসারও নিজের মতো থেকে গেছে। এটা হচ্ছে পজিটিভ অ্যালোস্টেরিজম। এটাকে কি বলা হচ্ছে? পজিটিভ অ্যালোস্টেরিজম। যেমন ল্যাক ওপেরন, ল্যাক ওপেরনের ক্ষেত্রে ল্যাকটোজ এখানে ল্যাক ওপেরনকে অ্যাক্টিভ হতে সাহায্য করে। ল্যাকটোজ বা দুগ্ধ শর্করা ল্যাক ওপেরন বা ল্যাক ওপেরন যে জিনটা রয়েছে সেটা অ্যাক্টিভ হতে সাহায্য করে কে? ল্যাকটোজ। তো ল্যাকটোজ এখানে ইনডিউসার। ওকে, আচ্ছা, নেগেটিভ অ্যালোস্টেরিজমের একটা ঘটনা দেখি আমরা। ধরো এটা এনজাইম, এটা তার ক্যাটালাইটিক সাইট আর এটা হচ্ছে তার অ্যাক্টিভ সাইট, আমরা জানি। আচ্ছা, এখানে আমি নিয়ে নেব কে? প্লাস সাবস্ট্রেট, প্লাস আমরা কাকে নিলাম? সাবস্ট্রেটকে নিলাম। আর এখানে নিলাম এমন একটা যৌগ যে কিনা ইনহিবিটার বা প্রতিরোধক। এটার নাম কিন্তু এখন কি হয়ে গেল? ইনহিবিটার বা প্রতিরোধক, অর্থাৎ বাধা দেবে, প্রতিরোধক।
নেক্সট আমরা কি দেখছি যে প্রতিরোধক বা ইনহিবিটর যদি উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে বাইন্ড করে যায়, উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে আমার কে বাইন্ড করেছে? ইনহিবিটর বাইন্ড করে গেছে এই মুহূর্তে। ইনহিবিটর যেই উৎসেচকের অ্যালোস্টেরিক স্থানে বাইন্ড করলো, ও অ্যাক্টিভ সাইট যেটা রয়েছে সেই অ্যাক্টিভ সাইটের আকৃতিটা পাল্টে দিল, গঠনগত আকৃতিই পাল্টে গেল। ফলে এইখানে তো আর সাবস্ট্রেট এসে বাইন্ড করতে পারছে না, আমার সাবস্ট্রেট আলাদাই থেকে গেল, সাবস্ট্রেট বাইন্ড করার আর জায়গায় থাকলো না। ফলে এনজাইমেটিক রিয়াকশন হলো না, কোনো প্রোডাক্ট তৈরি হলো না। এখানে কি তৈরি হবে না? বিক্রিয়া হবে না। যেমন ট্রিপ্টোফ্যান ওপেরনের ক্ষেত্রে ট্রিপ্টোফ্যান ওপেরন এর ক্ষেত্রে ট্রিপ্টোফ্যান যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে, ট্রিপ্টোফ্যান একটা অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান নেগেটিভ বা ইনহিবিটর হিসেবে কাজ করে বলতে পারি আমরা। মানে ট্রিপ্টোফ্যানটা এখানে ট্রিপ্টোফ্যান ওপেরনকে সক্রিয় হতে দেয় না। ট্রিপ্টোফ্যানটা যদি সেই এনজাইমের সাথে লাগে, যেমন এখানে ল্যাকটোজ উৎসেচকটা যদি বিটা গ্যালাক্টোসাইডেজের সঙ্গে লাগে, তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ অ্যাক্টিভ হতে পারে এবং ল্যাকোপেরনটা গিয়ে কাজ করতে পারে, ল্যাকটোজকে ভাঙতে পারে। তো ট্রিপ্টোফ্যান ওপেরনের ক্ষেত্রে এই ট্রিপ্টোফ্যানটা কিন্তু বাধা দেয়, ইনহিবিটর করে এবং বিক্রিয়ার ঘটতে দেয় না। তো আমার এই হয়ে গেল অ্যালোস্টেরিজম, একটা হচ্ছে পজিটিভ অ্যালোস্টেরিজম, একটা হচ্ছে নেগেটিভ অ্যালোস্টেরিজম। ওকে, নেক্সট আমরা কতগুলো ক্ষুদ্র টপিক সম্পর্কে আলোচনা করব উৎসেচকের। যেমন ধরো মেটাল উৎসেচকের আর একটা টাইপস আছে, ডিপেন্ডিং অন ইটস কম্পোনেন্ট। উৎসেচক কী দিয়ে তৈরি হয়, উৎসেচকের উপাদান কি কি আছে তার উপর ভিত্তি করে উৎসেচকের দুটো ভাগ আছে। উপাদানের ভিত্তিতে উৎসেচকের ভাগ। আমরা বিক্রিয়ার ভিত্তিতে উৎসেচকের 6টা ভাগ করেছিলাম, উপাদানের ভিত্তিতে উৎসেচকের দুটো ভাগ করব। একটা হচ্ছে সিম্পল প্রোটিন এনজাইম, যেখানে শুধুমাত্র প্রোটিন থাকে, সিম্পল প্রোটিন এনজাইম বা উৎসেচক শুধুমাত্র প্রোটিন থাকে। আর একটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন এনজাইম, মানে প্রোটিনের সঙ্গে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে। ওকে, সিম্পল প্রোটিন এনজাইমগুলোর উদাহরণ হচ্ছে পেপসিন, ট্রিপসিন, এগুলো আমরা আগেও পড়েছি। পেপসিন, ট্রিপসিন। অন্যদিকে কনজুগেটেড প্রোটিন যে রয়েছে এর একটা এক্সাম্পল হচ্ছে হলো এনজাইম। এই হলো এনজাইম থেকে কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু প্রশ্ন এসেই যায়। হলো এনজাইম কাকে বলছে? হলো এনজাইম ইজ ইকুয়ালস টু অ্যাপো এনজাইম প্লাস অপ্রোটিন অংশ। অ্যাপো এনজাইম কি জিনিস? অ্যাপো এনজাইমকে বলা হয় উৎসেচকের প্রোটিন পার্ট। উৎসেচকটা তো অ্যাকচুয়ালি প্রোটিন। যে কোনো উৎসেচক আমরা পড়েছি সেটা গ্লোবিউলার প্রোটিন জাতীয় হয়, তো এই উৎসেচকটা অ্যাকচুয়ালি প্রোটিন। তো উৎসেচকের যে প্রোটিন পার্ট সেটাকেই বলা হয় অ্যাপো এনজাইম। এই অ্যাপো এনজাইমের সাথে যখন অপ্রোটিন অংশ যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় হলো এনজাইম। অপ্রোটিন মানে কমপ্লিট, হলো মিনস কমপ্লিট। একটা এনজাইম তখনই কমপ্লিট হয় যখন তার প্রোটিন পার্ট তার সঙ্গে কিছু অপ্রোটিন পার্ট থাকে। এবার এই অপ্রোটিন পার্টটা 3 রকমের হতে পারে। একটা হচ্ছে মেটাল আয়ন, একটা কি বলতে পারি আমরা মেটাল আয়ন। অপ্রোটিন পার্টকে আমরা কোফ্যাক্টরও বলতে পারি, সহযোগী ফ্যাক্টর, কোফ্যাক্টর। তো এই কোফ্যাক্টর 3 রকমের হয়। একটাকে আমরা বলবো মেটাল আয়ন, একটাকে আমরা বলবো কোএনজাইম, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। আরেকটা কি? প্রস্থেটিক গ্রুপ। মেটাল আয়ন যেমন একটু আগেই আমরা দেখলাম যে কার্বনিক অ্যানহাইড্রেজের জন্য Zn2+ লাগছে, ডিএনএ লাইগেজের জন্য আবার ম্যাগনেসিয়াম লাগে। ওকে, তারপরে আমার পারঅক্সিডেজের জন্য পারঅক্সিডেজ যে উৎসেচকটা যেটা হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে জল এবং অক্সিজেনে পরিণত করে, তার জন্য আবার Fe2+ লাগে, Fe2+, Cl-। ওকে, Mg2+, লাইগেজের জন্য লাগে Mn2+।
এইগুলো হচ্ছে আমার কোফ্যাক্টর, যা মেটাল আয়ন হিসেবে থাকতে পারে। কোএনজাইম কাদের আমরা বলবো? কোএনজাইম আমরা তাদেরই বলবো যে সমস্ত অপ্রোটিন অংশ উৎসেচকের সঙ্গে শিথিলভাবে অর্থাৎ হালকাভাবে লেগে থাকে, শিথিলভাবে লেগে থাকে। আর প্রস্থেটিক গ্রুপ আমরা তাদেরকেই বলবো যারা দৃঢ়ভাবে উৎসেচকের সঙ্গে লেগে থাকে, মানে খুব শক্তভাবে লেগে থাকে। প্রস্থেটিক গ্রুপগুলো খুব শক্তভাবে এনজাইমের সাথে লেগে থাকে, কিন্তু কোএনজাইমটা খুব হালকাভাবে ইজিলি ওটাকে সরিয়ে দেওয়া যেতে পারে ওখান থেকে। ওকে, এর এক্সাম্পল হচ্ছে NAD প্লাস NADP, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিক্লোরাইড, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিক্লোরাইড ফসফেট এবং ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এগুলো হচ্ছে কোএনজাইমের উদাহরণ। অন্যদিকে ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিক্লোরাইড এবং ফ্ল্যাভিন অ্যাডিনিন মনোনিউক্লিওটাইড, এগুলো হচ্ছে আমার প্রস্থেটিক গ্রুপের উদাহরণ। এগুলো কি আমার প্রস্থেটিক গ্রুপের উদাহরণ। ওকে, তো উৎসেচকের ভিত্তিতে এই ভাগগুলোই আমাদের মূলত এসে থাকে। ওকে, এই হয়ে গেল আমাদের বিভিন্ন ধরনের উৎসেচক। তবে এর মধ্যে কিছু ডেটা আমাদের দরকার, যেমন পারঅক্সিডেজ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম উৎসেচক। পারঅক্সিডেজ স্মলেস্ট এনজাইম। ওকে, রুবিস্কো আমরা জানি C3 চক্রে লাগে, প্ল্যান্টে পাওয়া যায়, মোস্টলি অ্যাবান্ডান্ট, সবচেয়ে বেশি পাওয়া যায়, মোস্টলি অ্যাবান্ডান্ট এনজাইম। ওকে, তো এই হয়ে গেল আমার উৎসেচক সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা। তো আমরা মোটামুটি বায়োমলিকিউলস বা বায়োকেমিস্ট্রি পার্টের কার্বোহাইড্রেট, আমরা এনজাইম পড়ে নিয়েছি, আমরা অ্যামাইনো অ্যাসিড পড়ে নিয়েছি, আমরা লিপিড পড়ে নিয়েছি, পড়ে রইল এখানে প্রোটিন। তো প্রোটিন পড়ার আগে নেক্সট ভিডিওতে আমরা ভিডিওর যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে আমরা এর সাথে রিলেটেড, এই চ্যাপ্টারটার সাথে রিলেটেড যে MCQগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।